তারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারছেন না। তো যারা আউট অফ দ্য বক্স চিন্তাই করতে পারছেন না তারা কি সংস্কার করবে? 64 জেলার ডিসি প্রতিবাদপত্র দিয়েছেন, যেই যখন আমরা উপসচিবের রেশিও নিয়ে কথা বলছিলাম ওটার বেসিসে প্রতিবাদপত্রকে তারা দিতে পারে, এটা নিয়ে কি কোনো লেজিসলেটিভ সমস্যা আছে? এবং দ্বিতীয় হলো এই প্রতিবাদপত্রটি দেওয়ার তাদের পক্ষ থেকে জাস্টিফিকেশন কি? গণ অভ্যুত্থান পরবর্তী মানে রাষ্ট্র কাঠামোর নতুন বিন্যাস চিন্তা করার ক্ষেত্রে যারা এই রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন, পরিচালনা করবেন, রাজনীতিবিদদের মধ্য থেকে এই ধরনের কমিশনের চিন্তা করা উচিত ছিল। বাংলাদেশে 26টি ক্যাডার রয়েছে, কিন্তু যখন উপসচিব পদে পদোন্নতির প্রশ্ন আসে তখন অ্যাডমিন ক্যাডার থেকে 75% এবং বাকি ক্যাডার থেকে 25% এই পদোন্নতির সুযোগ পায়। জনপ্রশাসন সংস্কার কমিশন গত মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন তারা এমন সুপারিশ করতে চান যেখানে এই রেশিও হবে 50-50। এর প্রতিবাদে 64 জেলার ডিসি প্রতিবাদপত্র দিয়েছেন, কিন্তু তাদের এই প্রতিবাদের কারণ কি? সংস্কার কমিশনও বা কেন এমন সুপারিশ করতে চাচ্ছেন? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার ভিউজ রুমে। আপনাদের সাথে আছি আমি আদ্রিতা কবির। আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। থ্যাংক ইউ। আমি সরাসরি প্রথম প্রশ্নে চলে যাই যে গত মঙ্গলবার যেই মতবিনিময় সভাটি হয়েছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন। সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন যেই সুপারিশের কথা বলছেন, তারা যেটা চিন্তা করছেন যে তারা এই সুপারিশটা করবেন, এটাকে আপনি কিভাবে দেখেন এবং আর কি ধরনের সুপারিশ সেখানে করা হয়েছিল? দেখুন, প্রথমেই আমি সংস্কার কমিশনের যে পরিধি, সেই পরিধির মানে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতে যে ধরনের মানে সুপারিশ তারা করবেন বলে আমরা আশা করেছিলাম, এই কথার মাধ্যমে যে বৈশিষ্ট্যটুকু বেরিয়ে আসলো তাতে খুবই হতাশ হওয়ার মতো চিত্র। কারণ এই পর্যন্ত জনপ্রশাসন সংস্কার করতে গত 53 বছরে 22টি কমিশন হয়েছে। তার মধ্যে বেশিরভাগ কমিশনেরই বেশিরভাগ সুপারিশ বাস্তবায়ন হয়নি, সরকারগুলো করেনি। কেন করেনি সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এইবারের জনপ্রশাসন সংস্কার কমিশন যে গঠন হলো, এই কমিশন অন্য 22টি কমিশনের মতো নয়। এই কমিশনের আলাদা গুরুত্ব এই কারণে যে এত বড় একটি মানে রক্তস্রোতের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার যে নতুন বন্দোবস্ত মানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, সেই চেষ্টার দায়িত্ব যাদেরকে দিয়েছেন তারা তাদের সেই দায়িত্বের পরিধি অনুভব করছেন বলে আমার মনে হচ্ছে না। কারণ একটি ক্যাডারের বা একটি পর্যায়ের সরকারি কর্মচারীদের পদোন্নতির রেশিও কী হবে সেইটি নির্ধারণ করা এই কমিশনের কাজ না। এই কমিশনের কাজের খুবই ছোট্ট অংশ এটি, বা এটি অ্যাড্রেস না করলেও চলে। কারণ এই যে রেশিওগুলা, এই যে পার্সেন্টেজগুলা, এই পার্সেন্টেজগুলো হচ্ছে বিদ্যমান কাঠামোর মধ্যে দর কষাকষি। ধরেন প্রশাসন ক্যাডার তারা নিজেরা চায় যে তারা শতভাগ পাবে, অন্য 25টি ক্যাডার তারা চায় যে না এখানে অন্যভাবে পরীক্ষার মাধ্যমে বা সমান সমান পদোন্নতি পাবে। কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন এই দুই পক্ষের মধ্যে দর কষাকষি করে মাঝামাঝি অবস্থানে একটা সমাধান খুঁজছিলেন। তার মানে কি, তারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারছেন না। তো যারা আউট অফ দ্য বক্স চিন্তাই করতে পারছেন না তারা কি সংস্কার করবেন? তো এই সংস্কার কমিশনের আমার মনে হচ্ছে সরকার যে মানে প্রত্যাশা নিয়ে, যে চিন্তা নিয়ে, যে আশা নিয়ে মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য সংস্কার কমিশন গঠন করেছে, এই সংস্কার কমিশন সেভাবে চিন্তাই করতে পারছে না। এক। দ্বিতীয়ত হচ্ছে সংস্কার কমিশনের যে সিস্টেম, সেখানে সরকারের তরফ থেকেও আবার একটু ভাবার সুযোগ আছে কিনা, মানে ওনারা দেখতে পারেন যে একটি রাষ্ট্রের যখন পূর্ণাঙ্গ সংস্কারের চিন্তা করা হয় তখন সংস্কার কমিশন হবে একটা। কারণ পুরো রাষ্ট্রের সংস্কার আপনি চাচ্ছেন, তো রাষ্ট্রের সংস্কার যদি করেন একটা কমিশন করবেন, সেই কমিশনের অনেকগুলো ডালপালা থাকবে। সেই কমিশনের ধরেন আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো কীভাবে চলে, যে লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, রাইট? তো লেজিসলেটিভে আইন প্রণয়ন হয়, এক্সিকিউটিভ সেটা প্রয়োগ করে, সেই প্রয়োগে ভুল ত্রুটি আছে কিনা সেইটা জুডিশিয়ারি বিচার করে। যে এই প্রসেসে যদি চিন্তা করা হয় তাহলে আপনি একটা কমিশন করে 3টা ব্রাঞ্চ করে দিতে পারতেন, তারা সেই 3 ব্রাঞ্চের মানে টোটাল বিষয়টা নিয়ে আসবে এবং একটা সিনক্রোনাইজেশন থাকবে। এইভাবে নতুন রাষ্ট্র কাঠামোর মানে পরিকল্পনা পেশ করবে, পরবর্তী সরকার এসে সেটা মানে বাস্তবায়নের জন্য চিন্তা করতে পারবে।
কিন্তু এখন পুলিশের জন্য আলাদা কমিশন করা হয়েছে, জুডিশিয়ারির জন্য আলাদা কমিশন করা হয়েছে, জনপ্রশাসনের জন্য আলাদা করা হয়েছে, স্থানীয় সরকারের জন্য করা হয়েছে। এখন এই কমিশনগুলো যখন আলাদা আলাদা মতামত দিবে, সেইটার সিনক্রোনাইজেশনটা কোথায় হবে, কিভাবে হবে, সেইটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। আমি যখন দেখলাম যে গত 22টি কমিশন, মানে শুধু একটি মাত্র সেক্টর নিয়ে, জনপ্রশাসন সেক্টর নিয়ে যে 22টি কমিশন গঠন হলো, তার বেশিরভাগই বাস্তবায়ন হলো না। তো এখন অলরেডি 10টি কমিশন গঠন হয়েছে, আরও 2-3টি কমিশন গঠন হওয়ার পথে আছে। যে সেই 13-14টি কমিশনের আপনার রেজাল্ট কীভাবে আপনি প্রয়োগ করবেন এই রাষ্ট্রের বিভিন্ন শিরা উপশিরায়, সেটা কিভাবে সম্ভব আমার মাথায় কাজ করে না। গত মঙ্গলবার আপনারা যখন মতবিনিময় সভায় ছিলেন, তখন এটা উঠে আসে যে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আলাদা করা হতে পারে। তো এই ধরনের প্রস্তাবকে আপনি কিভাবে দেখেন? না তারা তো এই সুপারিশ করতে চায়। এইটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে, যদিও বা যেভাবে গণমাধ্যমে খবর এসেছে, যারা রিপোর্ট করেছেন তারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আমি যেহেতু ওই মত বিনিময় সবাই ছিলাম, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার যতটুকু মনে আছে, যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান, উনি এই বিষয়টাতে কথা বলেছিলেন যে শিক্ষা এবং স্বাস্থ্যকে জুডিশিয়ারির মতো আলাদা সার্ভিস কমিশন গঠন করে, যাতে তাদের সুযোগ সুবিধার, মানে বিদ্যমান সুযোগ সুবিধার চেয়ে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে জনগণের সেবা করার জন্য তারা যেন আরও মনোযোগী হতে পারেন, সেই বিষয়টাকে অ্যাড্রেস করতে চায় কমিশন। তো এই দিক থেকে যদি চিন্তা করা হয়, আমাদের এখন বর্তমানে বাংলাদেশে 26টি ক্যাডার আছে, এর আগে 29টি ছিল, বেশ কয়েকটা ক্যাডার প্রশাসন ক্যাডারে মার্জ হয়েছে, তার মধ্যে একটা ছিল জুডিশিয়াল ক্যাডার বা বিচার ক্যাডার, আমার যদি খুব বেশি ভুল না হয়। তো জুডিশিয়াল ক্যাডার এখন তারা আলাদা সার্ভিস কমিশনের অধীনে গিয়েছে, তাদের সেই নিয়োগ, পদোন্নতি এবং তাদের যে ব্যবস্থাপনা আলাদা একটা কমিশন দেখে। তো এই বিষয়টা যদি মানে শিক্ষা এবং স্বাস্থ্যর ক্ষেত্রে হয়, আমার মনে হয় যে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার তাদের নিজেদের আপগ্রেডেশনে যাবে। কিন্তু যেভাবে নিউজ এসেছে যে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারকে বিলুপ্ত করার জন্য বলা হবে, এটা এক ধরনের উস্কানি বলে আমার মনে হয়েছে। আমি জনপ্রশাসন সচিবের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, তারা এই দুইটি ক্যাডারকে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে, যদি সেটা বাস্তবায়ন হয় জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো, আমি মনে করি যে এটা ইতিবাচক উদ্যোগ হবে এই বিষয়ে। স্বাস্থ্য ক্যাডার, কারণ বর্তমান ক্যাডার সার্ভিসের ভিতরে সবচেয়ে বেশি সদস্য হচ্ছে এই দুইটি সার্ভিসের। একটা স্বাস্থ্য ক্যাডারের খুব সম্ভবত 35,000-এর বেশি সদস্য আছেন এবং শিক্ষা ক্যাডারের 16,000 প্লাস। তো আমার মনে হয় এই জায়গায় যদি ভুল বোঝাবুঝি থাকে, এই দুই ক্যাডারের যারা নীতি নির্ধারণী পর্যায়ের আছেন, তারা বিষয়টা আরেকটু জেনে তাদের প্রতিক্রিয়া জানালে বোধ হয় ভালো হয়। প্রতিক্রিয়ার প্রশ্ন যেহেতু আসলো, এইটা খুবই একটা এখন আলোচিত নিউজ যে 64 জেলার ডিসি প্রতিবাদপত্র দিয়েছেন, যেই যখন আমরা উপসচিবের রেশিও নিয়ে কথা বলছিলাম ওটার বেসিসে। প্রথমত এই প্রতিবাদপত্রকে তারা দিতে পারে, এটা নিয়ে কি কোনো লেজিসলেটিভ সমস্যা আছে? এবং দ্বিতীয় হলো, এই প্রতিবাদপত্রটি দেওয়ার তাদের পক্ষ থেকে জাস্টিফিকেশন কি? এখন প্রথম কথা হচ্ছে, এটা 64 জেলার ডিসি দিয়েছেন হচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, একটা সংগঠন আছে, সেই সংগঠনের কেন্দ্রীয় সংগঠন হচ্ছে ঢাকায়, এবং প্রতি জেলায় ডিসি পদাধিকার বলে সেই সংগঠনের সভাপতি, তারা সেই সংগঠনের সভাপতি হিসেবে দিয়েছেন। তারা ডিসিরাও দিয়েছেন সেটাও বলা যায়, কারণ তারা ডিসি বলেই ওই সংগঠনের সভাপতি। এখন এটা প্রথম দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, তারা। তো এই ধরনের প্রতিক্রিয়া এইভাবে দেওয়া যায় কি না, এইটা যেমন একটা প্রশ্ন তোলার সুযোগ আছে, ঠিক একইভাবে একদিক থেকে ঠিক থাকে যে তারা একটা ক্যাডার, তারা তাদের ক্যাডারকে বিলং করে, তো তাদের ক্যাডারের আগে শতভাগ তারা এইভাবে পদোন্নতি পেত এবং পরে 25% কমানো হয়েছে, তারা এই জায়গায় সংক্ষুব্ধ। আর অন্য 25 ক্যাডারের যারা সদস্য, তাদের দাবি হচ্ছে যে তারা সরাসরি পরীক্ষার মাধ্যমে যার যেভাবে সুযোগ হয় সেভাবে উপসচিব পদোন্নতি পাবে, এখানে কোনো ক্যাডার আলাদাভাবে বিবেচিত হবে না। এই যে দাবি, এই যে সংগঠন, এক সরকারি চাকরিতে থেকে এই ধরনের সংগঠনের এইভাবে অস্তিত্ব থাকার প্রশ্ন তোলার সুযোগ আছে। কারণ সরকারি কর্মচারী হিসেবে যারা সংগঠন করবেন, এই সংগঠনের যদি ভিন্ন ভিন্ন এজেন্ডা থাকে, তখন জনস্বার্থের নানান সমস্যা তৈরি হয়। তো এই জিনিসটা সরকার চিন্তা করতে পারে। বারম ভাই, আপনার কথায় উঠে এসেছে যে এই যে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে, তাদের আসলে কিছু আইডিয়াল কাজ আছে, এবং এখন তারা যে করতেছে রেশিও বা বিসিএস এর বয়স নিয়ে, এগুলো অনেক সময় লেস দেন আইডিয়াল প্রভাব আনতেছে। তাহলে আইডিয়ালি এই দেশে আসলে এই মুহূর্তে এই সংস্কার কমিশনের কি করা উচিত? দেখেন, আমাদের এখানকার যে জনপ্রশাসন, যে সরকারি প্রশাসন যন্ত্র কাজ করে, সেই কাজের সিলসিলা তো হচ্ছে ব্রিটিশ
কোম্পানি আমলের আমলাতন্ত্র, ব্রিটিশ আমলের ব্রিটিশ ভারত, পাকিস্তান, সর্বশেষ বাংলাদেশের যে প্রশাসন আসলো, তারই একটা ধারাবাহিকতা। কিন্তু বাংলাদেশ এই উপমহাদেশ বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যারা এত রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই স্বাধীন দেশের উপযোগী বা স্বাধীন দেশের মানুষের প্রত্যাশার যে প্রশাসন, সেই প্রশাসন আমরা কোনো সময় সাজাতে পারিনি, ব্যর্থ হয়েছি। এই ক্ষেত্রে কারো প্রচেষ্টা ছিল না যে তা না। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মতো ব্যক্তিদের চিন্তা ছিল, সেইভাবে তারা আগাচ্ছিলেন। কিন্তু যখনই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলো, তখন এই প্রশাসনে তোফায়েল ক্যাডার নামে একটি ক্যাডারের নাম প্রচলিত আছে। এই যে মানে বাজে যাত্রা আমাদের শুরু হয়েছিল, সেই যাত্রা থেকে আমরা কখনোই বের হতে পারিনি। যে এই বের হতে না পারার যে যন্ত্রণা, বেদনা, সেইগুলার কাফারা আমরা নানান সময় দিয়েছি। সেই কারণেই আমাদের মানে ধরেন 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, 2007 সালের মানে 1/11 হয়েছে। এই জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নেইনি। সেই শিক্ষা না নেওয়ার ফলশ্রুতিতে আমাদেরকে তারপরে এই যে 14, 18, 24-এর ভুয়া নির্বাচনের তকমা বহন করতে হচ্ছে এবং একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন মানে বাস্তবতা এবং স্বপ্নের দিকে আমাদের এগোনোর দেখতে হচ্ছে। এখন এই একটি গণঅভ্যুত্থান পরবর্তী কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি সেই আইডিয়াল জায়গাটা না বোঝেন, যে বর্তমান যে প্রশাসন কাঠামো এটা কাজ করছে না। যেমন এই যে গণঅভ্যুত্থানের যে মূল মানে আন্দোলনটা শুরু হয়েছিল, সেটাও যে একটা প্রশাসনিক ব্যর্থতা ছিল, সেটা আমি আরেকদিনের শ্রোতে বলেছি। যে সরকারি চাকরিতে কোটা কতটুকু হবে, সেটা নিয়ে এত বড় একটা আন্দোলন 2018 সালে হয়ে গেল। তখন তাৎক্ষণিকভাবে সরকার এত মানে অবিবেচিত পন্থায় সব কোটাকে মানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সব কোটাকে বাতিল করে দিয়েছিল। সেটা যে ভুল ছিল, সেইটাও প্রশাসন যন্ত্র ধরেনি। না ধরার কুফল অন্যভাবেও ধরা যেত, যে 2-3 বছর পরে এটা আবার মূল্যায়ন করা। এবং ওই কমিশনে আমি সাবেক যখন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন শফিউল আলম সাহেব, ওনার সঙ্গেও কথা বলে যে আমরা এটা ইন্টারিম করেছি, সরকার চেয়েছিল দ্রুত করেছি, পরে এটা 2-3 বছর পরে আবার মূল্যায়ন করার কথা, কিন্তু সেটা মূল্যায়ন হয়নি। সেই মূল্যায়ন না হওয়ার কারণেই নতুন করে এই আপরাইজিং হতে হয়েছে এবং আদালত সে জায়গায় ভুল ডিসিশন দিয়ে মানুষকে খেপিয়ে দিয়েছে। এখন একই ধরনের আবার ভুলের বৃত্তে এই প্রশাসন যন্ত্র আছে। যেমন সর্বশেষ কোটা নিয়ে যে রায় হয়েছে, উচ্চ আদালত যে রায় দিয়েছেন, সেইটাও প্রশ্নবিদ্ধ রায়। কারণ হচ্ছে সেখানে যারা ক্ষুদ্র জাতিসত্তা বলি বা আদিবাসী বলি তাদের এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছেন, তাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়নি। তো এত বড় একটি মানে আপরাইজিং হয়ে গেল, এখনও পর্যন্ত প্রশাসন এটা নিয়ে কেন কাজ করছে না? তো আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ হওয়া উচিত যে বর্তমান যে সিস্টেম, এই সিস্টেমের বাইরে চিন্তা করার মাধ্যমে নতুন প্রত্যাশার জায়গাকে মানুষের সামনে তুলে ধরা। বিদ্যমান মানে কাঠামোতে দর কষাকষি করে মানে মাঝামাঝি পথে আসার জায়গা না। মানুষ এক পাশে চলে এসেছে যে জনস্বার্থে কাজ করতে হবে। যদি জনস্বার্থের সুপারিশ করতে না পারেন, তাহলে ভিন্ন কিছু চিন্তা করেন। জনপ্রশাসন সংস্কার কমিশনকে সেই জনস্বার্থের জায়গায় যেতে হবে। ধন্যবাদ বাহরাম ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো বিষয়ে সর্বশেষ খবর ও পর্যালোচনা শুনতে চোখ রাখুন দ্য ডেইলি স্টারের পত্রিকা, ওয়েবসাইট, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।